ঈদ মোবারক দর্শক। ঈদ মানে আনন্দ, ঈদ মানে সম্প্রীতির বন্ধন, ঈদ মানে সকল ভেদাভেদ ভুলে একে অপরকে জড়িয়ে ধরা, ঈদ মানে ছোটবেলার সেই বিশেষ স্মৃতি আবার বর্তমান স্মৃতি। প্রিয় দর্শক, এবং ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন। দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ঈদ উল ফিতরকে ঘিরে দেশ টেলিভিশনের বিশেষ আয়োজন আনন্দের ঈদে। আপনাদের সঙ্গে রয়েছি আমি অতসী সেন। দর্শক, আনন্দের ঈদে আজ আমাদের সাথে কে আছেন? তার পরিচয়টা তো আমাকে একটু লম্বাভাবে দিতে হবে, কেননা তিনি বিশেষ একজন মানুষ। তার গুণ নিয়ে তো আমি যতই কথা বলবো কম পড়ে যাবে। আমি আপনাদের একটু ক্লু দিই। আমি ধরুন আমরা বসে আছি দারুচিনি দ্বীপে, দারুচিনি দ্বীপে বসে আমরা নোনা জলের কাব্য গাইতে গাইতে বা বলতে বলতে আমরা সেই গানটি মনে করছি। কোন গানটি? মন পুরা ছবির সেই গানটি। নিথুয়া পাথারে নেমেছি বন্ধুরে, ধরো বন্ধু আমার কেহ নাই। দর্শক, আপনারা তো এতক্ষণে বুঝিয়ে গিয়েছেন কে আছেন আজ আমাদের সাথে। আজ আমাদের সাথে আছেন গুণী অভিনয় শিল্পী এবং গায়ক ফজলুর রহমান বাবু। চলুন কথা বলি। ভাইয়া, ঈদ মোবারক। ঈদ মোবারক। কেমন আছেন? আছি। ঈদ কেমন যাচ্ছে? ভালো ভালো। এবং যেমনটা আসলে আমি বলছিলাম যে যখনই আমি স্টুডিওতে ঢুকবো তার আগে আমার মায়ের সাথে কথা হচ্ছিল, তো আমার মা আমাকে প্রথমেই, যখন উনি জানতে পারলেন যে আপনি আসছেন আজকের আমার শোতে, তিনি আমাকে প্রথম যে অনুরোধটি করলেন যে বাবু ভাইয়ের কাছে একটা গান শুনতে চেও। আমি বললাম কোন গানটি? বলো যে ধরো বন্ধু আমার কেহ নাই। এবং এই গানটির এই যে দর্শকপ্রিয়তা, এটি কেমন লাগে? ভালো লাগে, আমি এনজয় করি, কিন্তু আমি নিজেকে অভিনয় শিল্পী মনে করি। কিন্তু আমি দু একটা গান করেছি চলচ্চিত্রে বা অ্যালবামেও, মানুষ শোনে পছন্দ করে, এটা আমার জন্য আনন্দের এবং সেই সঙ্গে স্বস্তিরও বটে। কারণ যেহেতু আমি গায়ক নই, আমি গাইতে পারবো কিনা প্রথম দিকে এটা হতো, বা ঠিকঠাক মতো গাইতে পারবো কিনা সেটা একটা ব্যাপার ছিল। মানুষ যখন শোনে পছন্দ করে তখন এক ধরনের স্বস্তি হয় আর কি। ভাইয়া, ঈদের সময়তে এসেছেন, ঈদ নিয়ে একটু কথা বলতে চাই। ছোটবেলার ঈদটা তো ফরিদপুরে কেটেছে, কেমন ছিল সেই দিনগুলো? ছোটবেলার ঈদ মানে কি, ঈদ আসলে ছোটদের জন্যই আমার মনে হয়। বড় হলে কি একটু অন্যরকম হয়ে যায়? বড় হলে একটু অন্যরকম হয়ে যায়, একটু আলসেমিতে ধরে। হ্যাঁ, সারা বছর আমরা অনেক পরিশ্রম করি, মনে হয় যে আজকে কোনো কাজ নাই, আজকে আমাদের ছুটি। হ্যাঁ, বাসায় রেস্ট নেয়, বা সবচেয়ে বড় কথা যে বাসায় গেস্ট আসলে বা নিজেরাও বেড়াতে যাই, সারা বছরে আত্মীয় স্বজনদের বাড়িতে, বন্ধু বান্ধবদের বাড়িতে যাওয়া হয় না, সেগুলো হয়, সেটা একটা অবশ্যই আনন্দের ব্যাপার। আর আমি তো সবসময় এখন বিশেষ করে এই ফরিদপুরে ঈদ করি, তো সেখানে আমার অনেক আত্মীয় স্বজন আছে, আমার ভাই আছে, বোন আছে, আমার ছোটোবেলার বন্ধু, আমার পাড়ার বন্ধুরা সবাই, হ্যাঁ, আমার কলেজ, স্কুল, ইউনিভার্সিটির বন্ধুরা, তো তারা ওইখানে যায়, সবাই, অনেকেই যায়, সবাই আসে। হ্যাঁ, এবং একটা চমৎকার গেট টুগেদার হয়, সেটা একটা বড় আনন্দের বিষয় এই বয়সে এসে। আর ছোটোবেলার ঈদ মানে তো আসলে কোত্থেকে এত আনন্দ ঝরে পড়ে সেইটা এখন বর্ণনা করতে পারবো না। মানে যা করতাম তাই ভালো লাগতো। হ্যাঁ, এই রিক্সায় ঘুরছি, এই বন্ধুদের বাসায় যাচ্ছি, এই একটা নতুন জামা পরেছি, হ্যাঁ, সেটার একটা আনন্দ। নতুন জামা বা নতুন জুতো, ঈদের আগের দিন চাঁদরাতে নতুন জামাটা নতুন জুতোটা পাশে নিয়ে ঘুমিয়ে থাকার যে অন্যরকম একটা অনুভূতি, সেই অনুভূতি কিন্তু আসলে এখন আমরা কিন্তু আর পাই না। আর আমাদের সময় তো এত মানুষের প্রাচুর্য ছিল না, অনেক জামা কাপড় থাকতো না, হয়তো আমরা 3 ভাই 3 বোন একই রকম জামা কাপড়, এবং খুবই সাধারণ জামা কাপড়, খুব অসাধারণ কিছু না। হ্যাঁ, হয়তো একইভাবে গজ কাপড় কিনে সবাইকে একই রকম শার্ট, হ্যাঁ, বা পাঞ্জাবি শার্টটা ছোটবেলায় আমাদেরকে বেশি দিত, তো একই রকম শার্ট পরে আমরা সব ভাই বোনরা একটু। আবার আমাদের প্রতিবেশী যে বন্ধুরা আছে তারাও দেখা যায় যে 4-5 ভাই বোন একই রকম জামা, আমরা খুব আনন্দের সাথে সেগুলো পরতাম এবং আনন্দের সাথে ক্যারি করতাম সেই জামা কাপড়গুলো। মানে এখনকার মতো এত প্রাচুর্য ছিল না। তো আমার কাছে মনে হয় যে এই যে অল্পতে আমরা তুষ্ট থাকতাম এবং অনেক বেশি আনন্দিত হতাম, আমাদের সোসাইটিতে এটা দরকার আছে এখনো। কারণ আমাদের এই যে এত বেশি প্রাচুর্য, এত বেশি ভোগের যে ইচ্ছা, আনন্দ অবশ্যই ঈদ মানে আনন্দ, কিন্তু আনন্দ মানেই ভোগ না, অতিরিক্ত ভোগ না, বা অতিরিক্ত শো অফ করার ব্যাপার না, যে আমি দেখো 5টা নিয়েছি, আমি 10টা নিয়েছি, আমারটা দাম এত, আমার দাম এত, এটা তখন ছিল না। হ্যাঁ, কিন্তু আনন্দটা ছিল।
মানে ভরপুর আনন্দটা ছিল। এই যে আপনি বলছিলেন যে সাধারণ আনন্দ, কিন্তু আমার মনে হয় যে ওই সাধারণ আনন্দে যেই অসাধারণতা রয়েছে সেই আনন্দ কিন্তু আসলে এখন পাওয়া খুব আমি সেটাই বলছি যে সেই যে আমাদের অল্প কিছু নিয়ে মানে আমার বাবা হয়তো সাধারণ একটা চাকরি করতেন, তো তার সঙ্গতি অনুযায়ী সামর্থ্য অনুযায়ী তিনি আমাদেরকে যে কাপড় চোপড় দিতেন, সেটা জুতা হোক জামা হোক, হ্যাঁ হয়তো একটা টুপি একটা পাঞ্জাবি পরে, সেটাই একটা ওই যে বললাম যে ভরপুর আনন্দ ছিল। হ্যাঁ, সাধারণ আনন্দ না, ভরপুর আনন্দ। কিন্তু আমাদের আকাঙ্ক্ষা ছিল অনেক কম, আমরা অনেক কিছু নেবো, 6 সেট জামা কাপড় নেবো, এরকম বিষয়টা ছিল না। এখনকার ছেলেপেলেদের বাস্তবতা অন্যরকম। আমরা 6 ভাই বোন ছিলাম, তা হয়তো 6 জনের জন্য 6টা, আর এখন একজনের হয়তো একটা ফ্যামিলিতে একটাই বাচ্চা, সে নিশ্চয়ই 6টা নিতে পারে। একদম একদম একদম। এখন বিষয়গুলো অনেক অন্যরকম হয়ে গিয়েছে, সেটা তো আসলে বলতেই হচ্ছে। যে বাবু ভাই, আমি যদি জানতে চাই যে ঈদের দিন সকালে উঠে কি করা হয়েছে এবার? না, প্রত্যেক বছর যেটা হয় আর কি, যদি কোনো ব্যত্যয় না হয় আর কি, সকালে ঘুম থেকে উঠেই একদম ফ্রেশ হয়ে গোসল করে ওযু করে নামাজ পড়তে যাব, এবং যাওয়ার আগে একটু সেমাই খেয়ে যাব। একদম। সেমাই কি পছন্দের খাবার? হ্যাঁ, সেমাই ঈদের দিনে পছন্দ। এমনি সারা বছর যে সেমাই খাই তা কিন্তু না, কিন্তু ঈদের দিন সকালে গোসল করে ওযু করে নতুন মানে পাঞ্জাবি পরে মাথায় টুপি দিয়ে সেমাই খাবো, এইটা আসলে একটা অন্যরকম ব্যাপার। মানে মনে হলো যে হ্যাঁ আজকে ঈদ, তারপরে গিয়ে নামাজ পড়বো বন্ধু বান্ধবদের সাথে খোলা মাঠে, হ্যাঁ যেটা ঈদগাহ হয়, নামাজ পড়বো, নামাজ পড়ে এসে তারপর হয়তো খাওয়া দাওয়া, সেটা নিজের বাসায়ও খেতে পারি, মানে যেটা ব্রেকফাস্ট আর কি, বা বন্ধুর বাসায়ও খেতে পারি, বা ভাইয়ের বাসায় খেতে পারি, হ্যাঁ আত্মীয়ের বাসায় খেতে পারি। হ্যাঁ, এবং যেহেতু ঈদের কথা হচ্ছে, ঈদের কথা হলেই যে বিষয়টি চলেই আসে সেটা হচ্ছে সালামি। সালামি দেয়া নিয়ে আমরা জানতে চাইবো যে আসলে এখন তো সালামি আমার মনে হচ্ছে দিতেই হচ্ছে বেশি। ছোটবেলায় সালামি দেওয়ার কিছু স্মৃতি আমরা শুনতে চাই। আমাদের সময় সালামি দেওয়ার এই প্রচলনটা অতটা ছিল না। আচ্ছা, হয়তো ধরেন যে আম্মা 10টা টাকা দিল বা 5, তখন তো 10 টাকা মানে অনেক টাকা, 10 টাকা সেই সময় 2 টাকা হয়তো, এই 2 টাকা নিয়েই, হ্যাঁ 2 টাকা হয়তো আমাকে 2 টাকা দিল, আমার ভাইকে 2 টাকা দিল, হ্যাঁ এই 2 টাকা নিয়ে মানে এইটা দিয়ে হয়তো রিক্সায় ঘুরবো, আইসক্রিম খাবো। হ্যাঁ, কিন্তু 2 টাকাতেও অনেক কিছু পাওয়া যেত। কিন্তু এই যে ব্যাপক যে এখন যেমন যে আমার বন্ধু ছেলে মেয়েদেরও আমরা সালামি দেই, আমাদের পাড়ার যে ছোট ছোট ছেলেমেয়েরা সন্তান তুল্য, তারা দেখলে সালাম করলে তাদেরকে সালামি দেই। আগে আমাদের সময় এটা ছিল না, মানে এই যে একজন মুরব্বী যে সালামি দিচ্ছে এটা ওইভাবে এত ব্যাপকভাবে ছিল, হয়তো বাবা দিত মা দিত, এর বাইরে কারো কাছ থেকে সালামি নেওয়াটা ওরকম ছিল না। এখন তো বাবু ভাইয়ের দিতে হচ্ছে মনে হয়। না, এখন তো যেহেতু বয়সের এই পর্যায়ে আসছি, সুতরাং সামনে যারা ঘুরছে সবাই তো আমার চাইতে বয়সে ছোট, সুতরাং সালামি দেয়, এবং সালামি দেওয়ার মধ্যেও কিন্তু আনন্দ হচ্ছে। এই যে একটা ছোট বাচ্চাকে মনে করেন আমার ভাতিজার ছেলে, আমার নাতি, তাকে সালামিটা দিলাম, সে যে খুশি হলো, বা আমার ভাইয়ের একটা ছোট বাচ্চা, ছোট ভাইয়ের, তাকে একটা সালামি দিলাম, এই সালামি নেওয়ার পর সে যে খুশি, এই আনন্দটা দেখতে তো আমাদের ভালো লাগে। এখন আসলে নিজেরা কি পেলাম সেই আনন্দর চাইতে এই যে ছোট ছোট বাচ্চারা যে আনন্দ করে, তাকে একটা গিফট দিলে, হ্যাঁ একটা সালামি দিলে, সেটাই অনেক বেশি ভালো লাগে। বাবু ভাই, ঈদ নিয়ে কথা হলো, একটি বিষয় আমি জানতেই চাইবো যে আপনার ঝুলিতে তো এতগুলো জাতীয় চলচ্চিত্র পুরস্কার রয়েছে, এর পেছনে আসলে কি এমন বিষয় রয়েছে যে এতগুলো জাতীয় চলচ্চিত্র পুরস্কার রয়েছে, এবং এই বিষয়টিকে আসলে কিভাবে দেখেন? প্রত্যেকটি কাজে কিভাবে এতগুলো চলচ্চিত্র পুরস্কার পেলাম সেটা আমি জানি না, তবে আমি বুঝেছি আমি তো চলচ্চিত্র পুরস্কার পাওয়ার জন্য কাজ করি না, একদম আমি অভিনয়টা ঠিকঠাক মতো অভিনয় করার জন্য চেষ্টা করি। তবে সেদিক থেকে আমি সৌভাগ্যবান যে আমি খুব অল্প চলচ্চিত্র করেছি, এবং বেশিরভাগ চলচ্চিত্র মানুষের স্মৃতিতে আছে, একদম মানসম্মত, এবং সবাই পছন্দ করেছে। সেটা তো বাণিজ্যিকভাবে সফল হয়নি সবগুলো, কোনোটা হয়েছে, তবে ভালো ছবি হয়েছে। আমার সৌভাগ্য যে আমি অনেক ভালো ছবির, বাংলাদেশে অন্তত অনেক ভালো ছবির সঙ্গে যুক্ত থাকতে পেরেছি, সেটা একটা বড় ব্যাপার। আর ভালো কাজ করলে যদি পুরস্কার আসে অবশ্যই সেটা আনন্দের, কারণ পুরস্কার তো এক ধরনের স্বীকৃতি। আমি একটা ভালো কাজ করলাম, এই বছরে আমার ঝুড়িতে একটা জাতীয় পুরস্কার আসলো, চলচ্চিত্র পুরস্কার, এটা একটা স্বীকৃতি। তো স্বীকৃতি পেলে তো অবশ্যই আনন্দ লাগে, স্বীকৃতি এক ধরনের অ্যাপ্রিসিয়েশন। আর সাথে সাথে এটাও ঠিক, সাথে সাথে দায়িত্বও বেড়ে যায় যে আমি আজ এই বছরে একটা পুরস্কার পেলাম, জাতীয় চলচ্চিত্র পুরস্কার, সুতরাং আমাকে আরও ভালো কাজের সঙ্গে যুক্ত থাকতে হবে, এবং আমার নিজেকে
নিজের ভেতর থেকে বেরোয় আরও ভালো কাজ করতে হবে। একটা দায়িত্বও পড়ে যায়, কিন্তু হ্যাঁ একটা দায়িত্ব এসে যায়। তো সেদিক থেকে আমি বলবো যে আমি চেষ্টা করেছি সবসময় ভালো কাজের সঙ্গে যুক্ত থাকা এবং নিজের ঠিকঠাক মতো কাজটি করা। এবং আমি যদি বলি যে নিজের প্রত্যেকটি কাজে আপনি যেমনটি বলছিলেন যে খুব কম কাজ করা হচ্ছে, তবে আমার মনে হয় যে বেছে বেছে সবচেয়ে ভালো কাজগুলো আমরা আসলে বাবু ভাইয়ের জুড়িতেই আমরা দেখতে পাচ্ছি। প্রত্যেকটি কাজে আসলে দেখা যায় যে নিজের বাচ্চার মতো, নিজের সন্তানের মতো সেই ভালোবাসাটা আসলে থাকে একজন শিল্পীর। তারপরও যদি একটু কঠিন প্রশ্নই আমি করতে চাই যে কোন কাজটি সবচেয়ে প্রিয়, নিজের কোন কাজটি? অনেক কাজই আমার প্রিয়, মানে সেক্ষেত্রে আমি তো সব মাধ্যমে কাজ করেছি। আপনি যদি মঞ্চ নাটকের কথা বলেন, সেখানে আমার অনেক প্রিয় কাজ আছে। আমি আরণ্যক নাট্যদলের সঙ্গে অনেকগুলো মঞ্চ নাটক করেছি। আমি টেলিভিশনে কাজ করেছি এবং অসংখ্য টেলিভিশনে ভালো ভালো কাজের সঙ্গে যুক্ত থেকেছি আমি। সেটা বিভিন্ন চ্যানেলের নাটক, বিটিভির নিজস্ব নাটক। আমি যদি নাম উল্লেখ করি, ধরেন মামুনুর রশিদ বা গিয়াসউদ্দিন সেলিম, হ্যাঁ, সালাউদ্দিন লাবলু, এদের অসংখ্য কাজ আমি করেছি। এরকম আরও অনেক ডিরেক্টর আছে, হ্যাঁ, নুরুল আলম আতিক, এরকম অনেক আছে। অসংখ্য টেলিভিশনের ভালো কাজ করেছে এবং সেক্ষেত্রে জন্য আমি টেলিভিশনের যে সমস্ত পুরস্কার সেগুলোও পেয়েছি, স্বীকৃতি পেয়েছি। আবার চলচ্চিত্রে অনেক ভালো কাজ করেছি। তো আপনি পুরস্কারের কথা বললেন না, সেই জায়গায় একটু ধরেই বলি যে আমি 6 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি। কিন্তু চলচ্চিত্রে আমার ভালো কাজের মধ্যে আমার খুব পছন্দের দুটো কাজ আছে। অন্যগুলো যে খুব পছন্দের কাজ না তা না, কিন্তু দুটো খুব পছন্দের কাজ আছে। সেটা হচ্ছে একটা হচ্ছে অজ্ঞাতনামা, এইটা হচ্ছে তৌকির আহমেদের, আর আরেকটা হচ্ছে গিয়াসউদ্দিন সেলিমের স্বপ্নজাল। এই দুটো চলচ্চিত্রে আমি অভিনয় করছি দু ধরনের চরিত্র। আপনি যদি দেখে থাকেন আপনি জানবেন। কিন্তু এই দুটো চলচ্চিত্রে আমি খুব আশা করেছিলাম যে আমি মনে হয় এই দুটো অভিনয়ের জন্যে আমি বোধহয় জাতীয় পুরস্কার পাবো, কিন্তু সেখানে আমি পাইনি। তাতে আমার অবশ্য কোনো আক্ষেপ নেই, কারণ এই দুটো চলচ্চিত্র নিয়ে বাংলাদেশে যারা চলচ্চিত্রের দর্শক এত কথা বলেছে, আমাকে এত প্রশংসা করেছে, সেটাই আমার কাছে মনে হয়েছে আমার সবচেয়ে বড় পুরস্কার। মানে মানুষের কোনো কাজ নিয়ে মানুষের কথা বলা, প্রশংসা করা, এর চেয়ে বড় পুরস্কার নাই। দর্শকের ভালোবাসাটি আসলে একজন অভিনয় শিল্পীর জন্য সবচেয়ে বড় পুরস্কার। কিন্তু আমি খুব বিস্মিত হয়েছি যে কেন আমি পেলাম না। আসলে এরকমটা এটা আমার বিস্ময় আর কি। একদমই, আমরাও বিস্ময় প্রকাশ করছি বাবু ভাই, আমরাও তো সেই কাজগুলো দেখেছি। আরো গল্প হবে, আমাকে একটু বিরতিতে চলে যেতে হবে। নিশ্চয়ই। দর্শক, আনন্দের ঈদে তো দারুণ গল্প হচ্ছে, জমে গিয়েছে একদম গল্প, তবুও আমাকে একটু বিরতি থেকে ঘুরে আসতে হচ্ছে। নিয়ে নিচ্ছি একটু ছোট্ট বিরতি, আমাদের সাথেই থাকুন। দর্শক, আবারও ফিরে এলাম বিরতির পর। দেখছেন দেশ টিভির বিশেষ আয়োজন ঈদ উল ফিতরকে ঘিরে আনন্দের ঈদ। আপনাদের সঙ্গে রয়েছি আমি অতসী সেন এবং আজ আমাদের সাথে আছেন বিখ্যাত অভিনয় শিল্পী এবং গায়ক ফজলুর রহমান বাবু। আমরা গল্প করছিলাম, আমরা আবার চলুন কথা বলি। বাবু ভাই, আবারও ফিরে এলাম বিরতির পর, আবারও একটু গল্প করতে চাই। কাজ নিয়ে কথা হচ্ছিল, কি মনে হয় যে বর্তমান সময়ে যে কাজ হচ্ছে, আসলে কি মনে হচ্ছে, আপনি কিভাবে দেখছেন যে কাজ, কেমন কাজ হচ্ছে বর্তমান সময়ে? আসলে এখন তো কাজের ক্ষেত্র কিন্তু অনেক বেড়েছে, নানান রকম কাজ হচ্ছে। টেলিভিশনের জন্য কাজ হচ্ছে, বিভিন্ন ওয়েবের জন্য কাজ হচ্ছে, ইউটিউবের জন্য কাজ হচ্ছে, ওটিটির নতুন একটা প্ল্যাটফর্ম আসছে, এখানে কাজ হচ্ছে। সব জায়গায় অনেক কাজ হচ্ছে, এর মধ্যে অনেক ভালো কাজ আছে, আবার খুব সাধারণ গড়পড়তা কাজও আছে। এখন আপনি দর্শক হিসেবে, বেশিরভাগ দর্শক আমাদের প্রশ্ন করে, ভাই আগের মতো নাটক তো আর দেখি না। এখন আগের মতো নাটক দেখি না, কথাটা সত্য। আবার এটাও ঠিক যে আপনার সামনে এখন অনেক কিছু, এখন আপনাকে ঠিকঠাক জিনিসটা বেছে নিতে হবে। যেমন আমরা যদি একটা লাইব্রেরিতে যাই, ধরেন আমি একজন পাঠক, তো লাইব্রেরিতে অনেক ধরনের বই থাকে, তাই না? রহস্য উপন্যাস থাকে, ছোটদের উপন্যাস থাকে, ধর্মীয় গ্রন্থ থাকে, আবার চমৎকার চমৎকার বিদেশি গল্প থাকে, আবার আমাদের দেশে যারা প্রখ্যাত লেখক তাদের গল্প। আমাকে বেছে নিতে হবে তো আমি কোনটা পড়ব, তাই না? তো এখন আমাদের এই ওটিটি, আমাদের ওয়েব, আমাদের ইউটিউব, আমাদের টেলিভিশন, আমাদের ফিল্ম, সব কিছু মিলে আমাকে বেছে নিতে হবে যে আমি আসলে কোনটা দেখব। তো নিশ্চয়ই আমাদের অনেক ভালো ভালো কাজ আছে, তবে মন্দ কাজও আছে। এখন খুব সাধারণভাবে যদি আমি বলি, যে ধরেন যে যখন বানের পানি আসে, জল আসে,
তখন তো অনেক খড়কুটো আবর্জনা আসে না, যখন অনেক পানি আসে, হ্যাঁ, ওভারফ্লো হয় যখন, আবার পলিও তো আসে, একদম, তাই না? আমরা পলিটাই বেছে নিব। যে খড়কুটা তো আসেই, তাই না, আবার পলিও তো আসে, সেখানেও তো মাটি উর্বর হয়। তো বিষয়টা ওই রকমই আর কি। বর্তমানে কাজ তো দেখা হচ্ছে নতুন যারা আসছে বা বর্তমানে যারা কাজ করছেন, আমি যদি বলি যে বর্তমানে কোন অভিনেত্রীর কাজ ভালো লাগছে? না, এইভাবে আমি এককভাবে কারো নাম বলতে চাই না, তবে এখন অনেক আমার কাছে মনে হয় অনেক সম্ভাবনাময় অভিনেতা অভিনেত্রী আসছে। কারণ আর সত্যি কথা বলতে কি, যে যখন কম্পিটিশন বাড়তে থাকবে তখন কিন্তু একটা ইন্ডাস্ট্রি বলেন বা একটা জায়গা বলেন, সেখানে নিজের প্রয়োজনেই নিজেকে যোগ্যতর হয়ে উঠতে হবে। হ্যাঁ, তো যোগ্যতর হয়ে ওঠার জন্যে যেটা অন্য কোনো বিকল্প নাই, হ্যাঁ, আমি মনে করি আর কি, শর্টকাট কোনো মেথড নাই। যোগ্যতর হয়ে ওঠার জন্য আপনাকে যে কাজটি আপনি করেন সেই কাজটি জানতে হবে, সেইখানে আপনার চর্চাটা করতে হবে, অনুশীলনটা রাখতে হবে, সাধনাটা রাখতে হবে। তাহলে আপনি ধীরে ধীরে যাবেন। আপনি হয়তো যেতে পারবেন, অল্প যেতে পারবেন, বেশি দূর যেতে পারবেন না। এমনিতেই ধরেন যে আমাদের দেশটা ছোট, তো আমাদের রাস্তাগুলোও ছোট, হ্যাঁ, তো আমরা অল্প একটু ভালো করলে টললে লোকজন চিনে ফেলে, আমরা যাওয়া শুরু করি, এবং একটা জায়গায় কিন্তু রাস্তাটা ছোট শেষ হয়ে যায়। আমাদের তো রাস্তা বেশি দূর যাওয়ার, আমরা যদি আমাদের পার্শ্ববর্তী দেশের কথা বলি, আমরা ভারতের কথা বলি, রাস্তাটা অনেক বড়, অনেক স্ট্রাগল। ওখানে যারা যায়, যারা যোগ্যতর হয়ে ওঠে, তারা অনেক দূর যেতে পারে। আমাদের একটু দুর্ভাগ্য যে আমরা যোগ্যতর হয়ে উঠলেও আমরা হয়তো বেশি দূর যেতে পারি না। কিন্তু আমাদের দেশে তো ব্যাপক মানুষ, এই দেশে তো 17 কোটি মানুষ, এই 17 কোটি মানুষের যদি ভালোবাসা পাই, এটাও একেবারে কম না। একদম। তো বাবু ভাই, আমি যদি জিজ্ঞেস করি যে এত ভালো ভালো কাজ হয়েছে, এর মধ্যে থেকে যে কোন কাজের কোনো স্মৃতি যেটি আমাদের সাথে আপনি শেয়ার করতে চান, আমার প্রশ্ন শুনে যেটি আপনার মনে সবার আগে যে স্মৃতিটি উঠে এসেছে সেই স্মৃতিটি জানতে চাই। হ্যাঁ, আমরা যখন কাজ করি তখন তো কত জায়গায় যাই, দূর দূরান্তে, কত রিমোট এলাকায় যাই, অনেক ধরনের ঘটনা ঘটে। তবে আমি আমার একেবারে প্রথম দিককার ছবি বলা যেতে পারে, যে ছবিতে আমি প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলাম, এটা আবু সাইদের ছবি। আমার চলচ্চিত্র পরিচালক আবু সাইদ, ওনার একটা চলচ্চিত্র শঙ্খনাদ। তো ওই ছবিতে আমি যেদিন প্রথম আমার শুটিং, তো আমি প্রথম সকালবেলা মেকআপ টেকআপ নিয়ে আমার ড্রেস আপ করে, তো আমি প্রথম দিন শর্ট দিলাম বেশ কয়েকটা। তা আমাদের ডিওপি ছিলেন, মানে ফটোগ্রাফিতে ছিলেন মাহফুজ ভাই, আমাদের খুবই শ্রদ্ধাভাজন একজন মানুষ, উনি আমাদের ছেড়ে চলে গেছেন। তো মাহফুজ ভাই ছিলেন ডিওপি। তা মাহফুজ ভাই সারাদিন শ্যুট করেছে। তো প্রথম দিন আমার ওইভাবে কোনো ডায়লগ ছিল না, বা কোনো আর্টিস্টের সাথে ডায়লগ ছিল না। প্রথম দিন আমার কিছু মুভমেন্ট ছিল, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, তো আরেকজন আসতেছে, তাকে দেখে একটু হাইড করছি, আবার হয়তো বাজারের ভিতর দিয়ে হেঁটে আসছি, কিছু এক্সপ্রেশন আছে তার মধ্যে আমার চরিত্র অনুযায়ী। তো মাহফুজ ভাই বুঝতে পারে নাই যে আমি আসলে অভিনেতা। মাহফুজ ভাই মনে করছে যে আমি মনে হয় এই এলাকারই কোনো মানুষ, শুটিং দেখতে এসেছেন কিনা। না, আমি এই এলাকারই মানুষ, হয়তো ওই সাইদ হয়তো আমাকে নিয়ে কোনোভাবে ইয়ে করেছে। তো উনি ওই সাইদের জিজ্ঞেস, এই লোকরে কই পেলেন? হ্যাঁ, মানে সে আমার পোশাক আশাকে দেখে বুঝতেই পারে নাই যে আমি আর্টিস্ট না, এবং আমি ঢাকার থেকে গেছি ওখানে শুটিং করতে। এটা কিন্তু ভীষণ মজার ছিল। তা সাইদ বলছে, আরে কি বলেন বাবু ভাই, এটা চিনেন না, বিখ্যাত পুরস্কার পেয়ে গেছে টেলিভিশনের নাটকে। কি তাই? আমি কিন্তু ওনার হাঁটা চলা এগুলো দিয়ে কিছুতেই বুঝতে পারিনি। মাহফুজ ভাই খুবই ভদ্রলোক এবং অমায়িক একজন মানুষ ছিলেন। তো সন্ধ্যার পরে শুটিং আমাদের দেখা হয়েছে, নিজে আমি যে রুমে থাকতাম, উনি আসছে যে ভাই আপনার সাথে আমার পরিচয় হয় নাই, আপনি আপনার অভিনয় দেখে আমি বুঝতেই পারি নাই যে আপনি কি এই এলাকার লোক নাকি অভিনয় করছেন। তার মানে কতটা নিখুঁত অভিনয় হলে এরকম হতে পারে। অন্য ব্যাপার। তারপরে আমার সাথে তার প্রতিদিন অনেক কথাবার্তা হতাম, অনেক তার অভিজ্ঞতার কথা শুনতাম। হ্যাঁ, সিনেমার অভিনয়ের ব্যাপারে তার কাছে আমি খুঁটায় জিজ্ঞেস করতাম আমি কিভাবে করব ক্যামেরার সামনে। তখন তো আমি একেবারে নতুন। তো এইটা একটা আমার একটা স্মৃতি আর কি। হ্যাঁ, যে আমি চরিত্রের হয়তো খুব কাছাকাছি ছিলাম বলেই মাহফুজ ভাই বুঝতে পারেন যে আমি আসলে প্রকৃত অর্থে ওই মানুষটি নাকি আমি অভিনেতা। এটাই তো আমার মনে হয় যে সার্থকতা, এই যে একটা সার্থকতা, এই সার্থকতাটাই আমার মনে হয় যে একজন অভিনয় শিল্পীর সবচেয়ে বড় প্রাপ্তি।
এবং বাবু ভাই আমরা যদি এখন একটু জিজ্ঞেস করি যে আমরা আপনাকে আসলে এরকমভাবে আমরা দেখেছি যে বাণিজ্যিক চিত্র বা বাণিজ্যিক চলচ্চিত্র যেগুলো সেগুলোতে আমরা ফজলুর রহমান বাবুকে একটু কম দেখি, এটার কারণটি কি? একটু অন্য ধারার চলচ্চিত্রে আমরা বেশি দেখতে পাই। এইটা প্রথমে যদি বলি, আসলে সব চলচ্চিত্রেরই বাণিজ্যিক হওয়া উচিত আমি মনে করি। আমরা মনে করি যে ভালো চলচ্চিত্র, খারাপ চলচ্চিত্র, আসলে এইভাবে আমি শ্রেণী বিভাগ করতে চাই, ক্লাসিফিকেশন করতে চাই যে একটা ভালো চলচ্চিত্র, একটা খারাপ চলচ্চিত্র। আপনি মনে করেন একজন প্রডিউসার বা একজন ডিরেক্টর এত টাকা, বা একজন ইনভেস্টার এত টাকা লগ্নি করবে, একটা চলচ্চিত্র বানাবে, তার সেই টাকাটা উঠে আসার দরকার না। তো বাণিজ্যিকভাবে সফল হলেই তো সেটা বাণিজ্যিক ছবি। তো আমরা যে বাণিজ্যিক ছবি বলতে একটা ফরম্যাট বুঝি, একদম বাংলাদেশে স্পেশালি বাংলাদেশে একটা ফরম্যাট, আমি সেই ফরম্যাটের কথাই বলছি যে এই ফরম্যাটের ছবি, ওই ফরম্যাটের ছবি আগে হয়তো করি নাই, কিন্তু এখন কিন্তু করি। যেমন মনে করেন আমি তুফান ছবি করেছি, হ্যাঁ তুফান আমরা দেখতে পেয়েছি, এটা বাণিজ্যিক ছবি। আবার এই ঈদে আমার আরেকটা ছবি রিলিজ হবে, এটাতেও শাকিব খান অভিনয় করেছে প্রধান চরিত্রে, বরবাদ, সেটা বাণিজ্যিক ছবি। কিন্তু আগে যে ফরম্যাটের যে বাণিজ্যিক ছবি, সেই ফরম্যাট থেকে কিন্তু এখন বাণিজ্যিক ছবি একটু সরে আসছে। আর আমরাও যেহেতু নিয়মিতভাবে এবং অভিনয়কে পেশা হিসেবে নিয়েছি, সেই কারণে আমরাও এই চলচ্চিত্র অভিনয় করছি, এবং বলা যায় যে করে যে এনজয় করছি না তাও না, এটারও একটা অন্যরকম আনন্দ আছে, মজা আছে, চ্যালেঞ্জও আছে। হ্যাঁ, কিন্তু ওই আগের যে চলচ্চিত্রের কথা বললেন আপনি, সেখানে আমি অভিনয় করতাম না, কারণ তখনকার ওই সিনেমাগুলো আসলে খুবই দুঃখের সাথে বলতে হয় যে সেই চলচ্চিত্রগুলো আসলে ঠিক ফ্যামিলির লোকজন দিয়ে বসে দেখার মতো ছিল না আসলে। তো আমার একেবারে আদর্শগত জায়গা থেকে যদি আমি বলি, যে যেই চলচ্চিত্রটা আমি আমার পরিবার পরিজন বন্ধু বান্ধব নিয়ে দেখতে পারবো না, সেই চলচ্চিত্রে আমি কেন অভিনয় করি? এটা সহজ প্রশ্ন, উত্তর আমার কাছে, যে আমি এমন জিনিস, এমন জায়গায় অভিনয় করবো না যেটা আমি নিজেই দেখতে পারি না। হ্যাঁ, তো সেই জায়গা থেকেই করতাম না। কিন্তু ভালো চলচ্চিত্র যেগুলো হয়েছে বাণিজ্যিক ছবি, সেগুলো কিন্তু আমি করেছি। আপনি কি মন পোড়া কি বাণিজ্যিক ছবি বলবেন না? অবশ্যই। তারপরে পোড়া মন 2 করেছি, এটাকে আপনি বাণিজ্যিক, সবগুলো বাণিজ্যিক কিন্তু এগুলোর সাথে কিন্তু সেই আগের যুগের সেই ছবি ভিন্ন আছে। অবশ্যই বাণিজ্যিক ছবি, মানুষ দেখবে, দল বেঁধে হলে যাবে, হইচই করবে, শীষ দিবে, ক্ল্যাপ দিবে, শো শেষ করে গান গাইতে গাইতে, ওই ছবির গান গাইতে গাইতে বাড়ি ফিরে যাবে। এটা তো একটা আনন্দের বিষয় সিনেমা, আমরা নিজেরাও ছোটবেলায় সেটা করেছি। একদম একদম। এবং স্বপ্নজালের ক্ষেত্রেও কিন্তু সেটি হয়েছে, স্বপ্নজালও কিন্তু প্রচুর দর্শক ক্রেতা পেয়েছিল, অনেক দর্শক দেখেছি। ভাই আপনি বলছিলেন যে যখন আমরা কথা বলছিলাম কাজ নিয়ে, যে অনেক গুণী নির্মাতার সাথে আপনার কাজ হয়েছে, আমি যদি একটু প্রশ্ন করি, একটু কঠিন প্রশ্ন, আমার নিজেরই একটু মনে হচ্ছে কঠিন, যখন চিত্রনাট্য বাছা হয় তখন কি আসলে গল্পের ওপর বেশি নির্ভর করা হয় নাকি নির্মাতা, কোনটিকে বেশি প্রাধান্য দেওয়া হবে? প্রথমত গল্প স্ক্রিপ্ট আর কি, মানে চিত্রনাট্য আর কি। গল্প বলতে চিত্রনাট্য আর কি। অনেক ভালো গল্প কিন্তু চিত্রনাট্য খারাপ, সেটা তো ভালো চলচ্চিত্র হবে না। চিত্রনাট্যকেই প্রাধান্য দেওয়া হয়। আর তারপরে আমাদের জায়গাটা তো খুব ছোট, আমরা সবাইকে চিনি, সেক্ষেত্রে আমি তো বুঝি যে এই নির্মাতা কি করবে, এই নির্মাতা কি করবে, আমরা তো সবাইকে চিনি। ধরেন যে আমি তৌকির আহমেদের সবচেয়ে বেশি ছবি করেছি, গিয়াসউদ্দিন সেলিমের বেশি ছবি করেছি, তা আমি তো জানি যে ওরা কি বানাবে। একদম। আবার এটাও ঠিক যে সব ছবি যে ভালো হয়ে উঠবে এটারও আপনি কোনো নিশ্চয়তা দিতে পারবেন না। এটা অনেকটা খেলাধুলার মতো, এটা ভালো টিম কিন্তু মাঠে গিয়ে সেদিন জিততে পারলো না, হয় এরকম, কিন্তু জেতার প্রত্যাশাটা থাকে আমাদের, যেটা ভালো টিম আজকে জিতবে আর কি। আরো গল্প হবে বাবু ভাই, আরো একটি বিরতিতে আমাকে চলে যেতে হচ্ছে। দর্শক আনন্দের ঈদে নিয়ে নিচ্ছে আরো একটি বিরতি, আমরা ফিরে আসছি বিরতির পর, আমাদের সাথেই থাকুন। আবারও ফিরে এলাম বিরতির পর, দেখছেন আনন্দের ঈদ, আপনাদের সাথে রয়েছে আমি অতসী সেন। আমরা কথা বলছিলাম গুণী শিল্পী ফজলুর রহমান বাবুর সাথে। চলুন আবারও ফিরে যাই আলোচনায়। বাবু ভাই, ঈদ নিয়ে কথা হচ্ছে, ফরিদপুরের ঈদ নিয়ে তো আমি গল্প করলামই, ঢাকায় কি কোনো ঈদ কাটানো হয়েছে? হ্যাঁ, ঢাকায় আগে ঈদ করতাম, মানে একটা ঈদ হয়তো ঢাকায় করলে যখন বাচ্চারা ছোট ছোট ছিল, আবার একটা ঈদ হয়তো ফরিদপুরে বাড়িতে গিয়ে করতাম। তবে আমার মা বাবা যতদিন বেঁচে ছিলেন
ততদিন আমি বাড়িতে ঈদ করতাম। তারপরে ওনারা চলে গেছেন আমাদের ছেড়ে। সবসময় যাওয়া হতো না। যাওয়া না হওয়ার বড় কারণ ছিল আমাদের বাড়িটা যেতে হলে তো পদ্মা নদীটা পার হতে হয়। তো ফেরিঘাটে প্রচণ্ড জ্যাম থাকতো। এই ফ্যামিলি নিয়ে ছোট ছোট বাচ্চা কাচ্চা নিয়ে যাওয়াটা খুব একটু কষ্টসাধ্য ছিল আর কি। তবে এখন যেহেতু পদ্মার উপর একটা ব্রিজ হয়েছে এবং রাস্তাঘাট অনেক সুন্দর, সুতরাং এখন এই কারণেই এখন সব ঈদই বাড়িতে গিয়ে করি। আর ফরিদপুরের বাইরে ঈদ করলে, বিশেষ করে ঢাকায় ঈদ করলে, হ্যাঁ ঢাকায় দীর্ঘদিনের জীবন আমার, প্রায় ধরেন যে ৪৫ বছর আমার ঢাকার জীবন। তো এতদিন থাকার পরেও তারপরে ওই ফরিদপুরটাকেই ঈদের সময় গেলে অনেক বেশি আপন লাগে। আর ঢাকার শহরে থাকলে কেমন যেন নিজেকে এতিম এতিম লাগে, মনে হয় যে আমার কেউ নাই। এই প্রশ্নটা আমি করতে চাচ্ছিলাম যে কোন ঈদটি বেশি ভালো লাগে, ঢাকার ঈদ নাকি গ্রামের ঈদ? উত্তর পেয়ে গেলাম। হ্যাঁ, ওটা মূল কারণটা হচ্ছে যে ওখানে গেলে তো যে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, বিশেষ করে ছোটবেলার বন্ধু বান্ধব, স্কুলের বন্ধু, কলেজের বন্ধু, সবার সাথে দেখা হয়। এই দেখা হওয়াটা অনেক অনেক বড় আনন্দের আর কি। হ্যাঁ, অলরেডি আমাকে ফোন করা শুরু করে দিয়েছে সব বন্ধুরা। বাবু ভাই যেমনটি বলছিলেন যে ৪৫ বছর ধরে আপনি ঢাকায় আছেন এবং এত লম্বা সময়ের অভিনয়ের ক্যারিয়ার, আপনি সেই কথাটিও বলছিলেন যে আসলে অনেক স্ট্রাগল দেখতে হয় আমাদের জীবনে। আপনার ঝুলিতে রয়েছে ৬টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং এই পথ তো অবশ্যই মসৃণ ছিল না। এই পথে অবশ্যই আমি জানি যে গোলাপের কাঁটা তো ছিল, কিছু স্ট্রাগলের গল্প আমি শুনতে চাই। স্ট্রাগলটা নানান রকম আছে। আমার স্ট্রাগলের কথাটা বলি, সেটা হলো যে আমি তো পড়াশোনা যখন ছাত্র তখন থেকে আমি থিয়েটার করা শুরু করেছি। নাটককে আস্তে আস্তে ধীরে ধীরে নাটক ভালোবেসেছি, অভিনয়কে ভালোবেসেছি এবং একটা সময় মনে হয়েছে যে আমি আসলে অভিনয়টাই করতে চাই এবং আমি অভিনেতা হতে চাই। কিন্তু অভিনয়কে পেশা হিসেবে নেওয়ার কোনো সুযোগ ছিল না। সে কারণে অন্য চাকরি করতে হয়েছে সারভাইভ করার জন্য, টিকে থাকার জন্য। আমি মনে করি যে আমি যে ধরো এই স্ট্রাগলটা যে আমাকে একটা ভালো সুযোগ দেওয়ার জন্যে আমাকে একজন ডিরেক্টরের কাছে যেতে হয়েছে, অনেক ঘুরতে হয়েছে, একটা ভালো জায়গায় কাজ করার জন্যে আমাকে নানানভাবে চেষ্টা করতে হয়েছে, আমার ক্ষেত্রে সেটা একেবারেই হয়নি। আমার স্ট্রাগলটা ছিল হচ্ছে আমি নিজেকে কিভাবে প্রস্তুত করব, আমার কোথায় কোথায় লিমিটেশনস, আমার সীমাবদ্ধতাগুলো কোথায়, কি কি, হ্যাঁ সেই জায়গা থেকে বের হয়ে আমি কিভাবে নিজেকে নিজের ভেতর থেকে আমি বের হয়ে আসব, সেই জায়গাটা আমার স্ট্রাগল ছিল, নিজেকে প্রস্তুত করার স্ট্রাগল। এবং সেই স্ট্রাগল আমার এখনও আছে। এখনও আমি চেষ্টা করি প্রতিদিনের অনুশীলনের ভেতর দিয়ে সেই জায়গাগুলোকে অতিক্রম করার। বাবু ভাই, যদি জিজ্ঞেস করি যে এত বছরের অভিনয় ক্যারিয়ার, এখানে আসলে কেউ তো থাকবেন যে আসলে ক্রমাগত অনুপ্রেরণা জুগিয়ে গিয়েছেন, এমন কেউ কি রয়েছেন? অনুপ্রেরণার কথা যদি বলেন, মূল অনুপ্রেরণা হচ্ছে আসলে দর্শক। আমি যখন থিয়েটার করেছি, দর্শক যখন শো শেষ করার পর দর্শক যখন প্রশংসা করেছে, সেটা একটা অনেক বড় অনুপ্রেরণা। যখন আমরা মঞ্চে, বিশেষ করে মঞ্চটা যেহেতু শুরু, এখানে মঞ্চের কথাটা প্রথম বলি। মঞ্চে অভিনয় করতে করতে আমি বুঝতে পেরেছি যে আমার অভিনয় মানুষ শ্বাস বন্ধ করে দেখছে, বা আমাদের অভিনয়, আমার দলের অভিনয়, আমিও সেখানের মধ্যে আছি। এটা অনেক বড় একটা অনুপ্রেরণা। আর যদি আপনি ব্যক্তির জায়গায় বলেন, সেই জায়গাটা আমি বলবো যে আমার প্রথম অনুপ্রেরণা হচ্ছে আমার আরণ্যকের মামুন ভাই, যিনি আমার আসলে গুরু, যার কাছ থেকে আমি অভিনয়ের দীক্ষা নিয়েছি। আসলে শুরুটা করেছি তারও আগে। আমার প্রথম আমাকে যিনি এনেছেন তিনি মোহাম্মদ আলী রুমি, আমার প্রথম গুরু। আর আমি প্রকৃত শিক্ষাটা নিয়েছি আরণ্যক থেকে এবং মামুন ভাইয়ের কাছ থেকে। তো আরণ্যকের বন্ধুদের মধ্যে যেমন মান্নান হীরা বা আজিজুল হাকিম, সালাউদ্দিন লাবলু, শাহ আলম দুলাল, এরকম আবদুল্লাহ আল মাহমুদ, এরা প্রত্যেকেই আমাকে কোনো না কোনোভাবে, বা আমার অনেক তরুণ বন্ধুরা, হ্যাঁ, যারা আরণ্যকের, সবার নাম এই মুহূর্তে বলা সম্ভব না, তারা আমাকে নানানভাবে অনুপ্রাণিত করেছে। তবে আমি মামুন ভাইয়ের একটা ছোট্ট কথা বলি, সেটা হলো, এটা একটা ছোট গল্পের মতো করে বলি আর কি। আমি তখন আরণ্যকে ঢুকেছি, আরণ্যকে মাত্র বেশি দিন হয় নাই আমার, এটা সম্ভবত ৮৩ সালের কথা। হ্যাঁ, তো মামুন ভাই একদিন রিহার্সেল শেষ করে আমি আসছি, তো মামুন ভাই আমাকে, এটা তখন আমরা হেঁটে শাহবাগ পর্যন্ত আসতাম, টিএসসিতে আমরা রিহার্সেল করতাম, শাহবাগে এসে ওখান থেকে বাসে করে বাসায় যেতাম। তো মামুন ভাই আমাকে বললেন যে তোমাদের ফ্যামিলিতে কি আর কি অভিনয় করে?
তা আমি বললাম যে না, আর তো কেউ অভিনয় করে না। কেন, দেখো তো তোমার চাচা বা কোনো মামা। হ্যাঁ, আমি বলি, না আমি আমার গান করে দু একজন, কিন্তু অভিনয় করে না। তা মামুন ভাই আমার দিকে তাকে বললেন যে তোমার রক্তের মধ্যে অভিনয় আছে, তুমি কখনো অভিনয় ছেড়ো না। এটা 83 সালের কথা, আজকে থেকে 42 বছর আগে। তো ওইটা আমার জীবনের একটা বড় অনুপ্রেরণা, যে মামুন ভাইয়ের মতো একজন মানুষ, একজন গুরু, স্থানীয় মানুষ, আমার গুরু, উনি আমাকে বলছেন যে তোমার রক্তের মধ্যে অভিনয় আছে, তুমি ছেড়ো না। এটা আমার জীবনে অনেক বড় অনুপ্রেরণা। আমি মনে করেছি এর চাইতে বড় আশীর্বাদ আমার জীবনে নেই, আর কিছুই হতে পারে না। আর এমন না যে আমি একেবারে প্রথমেই সুযোগ পেয়েছি, আমি টেলিভিশনে গেছি, আমি চলচ্চিত্রে আসছি, পুরস্কার পেয়েছি, বিষয়টা তা না। কিন্তু ওই যে আমার ভেতরে অভিনয়টা আছে, সুতরাং এইটা আমাকে এক্সপ্লোর করতে হবে। এবং আমি কি কি করলে, প্রতিটি মানুষই কিন্তু অনেক সীমাবদ্ধতা নিয়ে জন্মগ্রহণ করে। সে একজন চিত্রকর হোক, সে একজন অভিনেতা হোক, সে গায়ক হোক, হ্যাঁ, বা অন্য যে কোনো পেশায় থাকুক, সে তো তার মধ্যে তো অনেক সীমাবদ্ধতা থাকবে, বা একজন খেলোয়াড় হোক, তো সেই সীমাবদ্ধতাগুলোকে অতিক্রম করতে হবে। এটাই হচ্ছে আসলে কাজ, সৃজনশীল মানুষের কাজ। বাবু ভাই, এই প্রশ্নটা আসলে জানতে ইচ্ছে করছে। আপনি তো থিয়েটারে কাজ করেছেন, টেলিভিশনে কাজ করেছেন, সিনেমাতে কাজ করেছেন, আসলে সবচেয়ে বেশি ভালো লেগেছে কোথায় কাজ করে? না, সব জায়গায় এক এক জায়গার এক এক রকম আনন্দ আছে, এটা অস্বীকার করে। টেলিভিশনের একরকম আনন্দ, যখন টেলিভিশন নাটকটি প্রচার হয়, অনেক মানুষ বাংলাদেশের একসাথে একদিনে মনে করেন 5 কোটি লোক দেখে ফেলছে, আগে যেটা হতো। তো বিশাল একটা সারা একদিনে। আবার চলচ্চিত্রে মনে করেন হলের মধ্যে যখন আমরা থিয়েটারে গিয়ে দেখছি, হ্যাঁ, হলের মধ্যে 500 দর্শক দেখছে, শো হচ্ছে, এক দল বেরোয় যাচ্ছে, আর এক দল আসতেছে এবং বলছে আরে ছবিটা দেখে আসো, আবার একজনের মুখ থেকে আরেকজন বলছে, তাই না? সিনেমাতে এটা হয়, বন্ধু বান্ধব বলে এই সিনেমাটা ভালো, দেখিস, আর ওনার অভিনয় দেখিস বা এটা দেখিস, সেটার একটা অন্যরকম আনন্দ আছে। থিয়েটারের একটা অন্যরকম আনন্দ আছে। থিয়েটারের আনন্দটা আবার একটু ডিফারেন্ট আনন্দ, কারণ আমরা তো একদম লাইভ হচ্ছে, আমি অভিনয় করছি, আমরা অভিনয় করছি এবং দর্শকরা আমরা দেখছি, দর্শক আমার সাথে সাথে গল্পের ভেতর দিয়ে যাচ্ছে, হ্যাঁ, আমরা বুঝতে পারছি, তার শ্বাস প্রশ্বাসে আমরা বুঝতে পারছি। বিষয়টা যদি আমি আপনাকে ছোট একটা উদাহরণ দিয়ে বলি, যে বিষয়টা চলচ্চিত্র বা টেলিভিশন মানে ফিল্মের সাথে পার্থক্যটা হচ্ছে যে, আমরা ধরেন যে আপনি একটা টেলিভিশন চ্যানেল, কোনো একটা জায়গায় ঘটনা ঘটলে আপনারা সেটা নিউজে দেখান। ধরেন কোথাও একটা জায়গায় আগুন লেগেছে, আপনি সেটা দেখান, আমরা দেখছি, এবং যিনি নিউজ প্রেজেন্টার তিনি বলছেন, স্পটে যে আছেন সে বলছেন, নানান লোকের ইন্টারভিউ নিচ্ছেন, সবই আমরা বুঝতে পারছি আগুন লাগছে এবং এই হচ্ছে, কিন্তু আমরা কিন্তু তাপটা পাচ্ছি না। কিন্তু আমি যদি স্পটে যাই, আমি কিন্তু এগুলো দেখবো এবং আগুনের যে আঁচটা, তাপটা আমি আসলে নিজে থেকে পাবো, আমি অনুভব করা যাচ্ছে। থিয়েটারের সাথে ওখানকার পার্থক্যটা হচ্ছে যে থিয়েটারে তাপটা পাওয়া যায়। বাবু ভাই, প্রথমেই যে কথাটি দিয়ে আমি শুরু করেছিলাম যে একটি গান শুনবো, আমি আসলে গান শুনতে শুনতে বিদায় নিব, দর্শকদের কাছ থেকে একটু বিদায় নিয়ে নিচ্ছি। দর্শক, আনন্দের ঈদে কথা বলতে বলতে আমার ঘড়ির কাঁটা কিন্তু বলছে আমার সময় শেষ। আমি অতসী সেন আজকের মতো আবারও আপনাদের সবাইকে ঈদ উল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। ঈদ মোবারক দর্শক। আমরা বাবু ভাইয়ের একটি বিখ্যাত গান শুনতে শুনতে আজ বিদায় নিব। বাবু ভাই, আমরা সেই গানের লাইনগুলো শুনতে চাই। এই গানটা এত পুরনো হয়ে গেছে, প্রায় 17 বছর আগে গাওয়া, অথচ মানুষ এখনো শুনতে চায়, এটা আনন্দেরই বটে। আসলে আমার নিজেরও মনে হয় যে এত সহজ স্বাভাবিক একটা সরল গান, এটার মধ্যে এত কারো কাজ নাই, কিচ্ছু নাই, কিন্তু এর মধ্যে কোথাও যেন একটা ম্যাজিক আছে, সেই কারণে হয়তো মানুষ শুনতে চায়। আমরা শুনবো। ঠিক আছে। ধরো বন্ধু আমার কেহ নাই, তোলো বন্ধু আমার কেহ নাই, নিথুয়া পাথারে নেমেছি বন্ধু রে, ধরো বন্ধু আমার কেহ নাই, ধরো বন্ধু আমার কেহ নাই, তোলো বন্ধু আমার কেহ নাই, চিকন ধুতিখানি পরিতে না জানি, না জানি বান্ধিতে কেশ, না পারি বান্ধিতে কেশ, না পারি বান্ধিতে কেশ,
নিথু বা পাথারে নেমেছি বন্ধু রে, ধরো বন্ধু আমার কেহ